শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি আপনাদের সাথে অঙ্কিতা। এই মুহূর্তে চোখ রাখবো সব থেকে বড় খবরগুলির মধ্যে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে বাংলার দিকে। কেন? অধীরের সমালোচনার পর বাংলায় মল্লিকার্জুন খার্গের ছবিতে এবার কালি। খার্গের আদেশকে একেবারে ডোন্ট কেয়ার অধীরের। আজও করলেন মমতার সমালোচনা। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোকা বাবু বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। ওনার এই বক্তব্য এবং মল্লিকার্জুন খার্গের বক্তব্যের পর কিন্তু বাংলায় রীতিমতো রাজনৈতিক শোরগোল তৈরি হয়ে যায়। আজ অধীর চৌধুরী পুনরায় সাংবাদিক সম্মেলন করলেন। আজও নাম না করে মল্লিকার্জুন খার্গেকে তিনি কটাক্ষ করলেন। কে কি বলেছে জানি না, আমি মানুষের আশীর্বাদ নিয়ে রাজনীতি করি, ঠিক এইভাবে কোট আনকোট তিনি বললেন সাংবাদিকদের সামনে। অর্থাৎ তিনি একেবারে ডোন্ট কেয়ার করে নিজের মতো করে রাজনীতি করতে চাইছেন। তিনি বলছেন যে কে কি বলছে আমি জানি না, আমি আমার মতো করে রাজনীতি করছি, মানুষের আশীর্বাদ নিয়ে আমি রাজনীতি করছি। একেবারে ডোন্ট কেয়ার অধীরের। কি বলছেন তিনি শোনাবো এক্সক্লুসিভ। কি বলছে কারণ জ্ঞান নিয়ে অধিক করেন, অধিক নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দ্বারা পরিচালিত হয়। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে। আপনারা শুনলেন অধীর চৌধুরীর বক্তব্য। অর্থাৎ গতকাল এই ঘটনার পরেই কিন্তু আরো বেশি রাজনৈতিক ভারত ক্রমশ ঊর্ধ্বমুখী। অধীরের সমালোচনার পর দেখা গেছে বাংলায় মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি এবং ইতিমধ্যে শুদ্ধিকরণও হয়ে গেছে। এবং বলা যাচ্ছে যে একের পর এক আপডেট কিন্তু এবার বাংলা থেকে উঠে আসছে। অন্যদিকে এই যে মল্লিকার্জুন খার্গে ওনার যে নির্দেশ, সেই নির্দেশকে একেবারে ডোন্ট কেয়ার করছে অধীর চৌধুরী, এমনটাই কিন্তু আজ আবারও প্রকাশ্যে উঠে এলো। সেই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, কিন্তু তারই আগে আমরা দেখেছিলাম যে কঠোর বার্তা দিয়েছিল এবং সেই বার্তার পরেই কিন্তু আজ আবারও অধীর চৌধুরী তিনি প্রত্যেকটা বিষয়কে ডোন্ট কেয়ার করলেন। আমি সরাসরি যুক্ত হয়ে গেছি টেলিফোন লাইনে। আমাদের সাথে রয়েছে পূজা রায় চৌধুরী, এআইসিসির নেত্রী। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। আপনাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি অধীর চৌধুরীকে বার্তা দিয়েছিলেন, কঠোর বার্তা দিয়েছিলেন যে মমতার সমালোচনা কোনোভাবেই করা যাবে না। এবং আজ দেখা গেছে পুনরায় তিনি মল্লিকার্জুন খার্গের সেই কথাকে একেবারে ডোন্ট কেয়ার করে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, মমতা ব্যানার্জি হলেন, বেসিক্যালি আপনিও জানেন যে উনি কলকাতা থেকে একটা ট্রেন ধরেছিলেন দিল্লি যাবে বলে। তো উনি হঠাৎ করে ভেবেছেন যে আচ্ছা ওই কংগ্রেসের দিল্লি ট্রেনটা ঠিক মানে গন্তব্যে হয়তো পৌঁছবে না, তাই আসানসোল নেমে গেছেন। এখন দেখছেন যে ট্রেন দিল্লির উপকণ্ঠে পৌঁছে গেছে, আবার দৌড়েছেন ওই ট্রেনটাকে ধরতে, হাসপাস করছেন। যাই হোক, এখন ওই এটা অনেক দিনের ওনার একটা চরিত্র, যে চারিত্রিক বৈশিষ্ট্য, এখানে কুস্তি করে ওখানে দোস্তি করে। দেখুন, আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী যেটা করছে বাংলার নিরিখে যদি বলে, আমরা তো একবারও বলিনি আপনার যদি ইন্ডিয়া জোটকে আপনার সাপোর্ট করা থাকে আপনি করবেন, তাতে কিছু বলা হচ্ছে না। আর খার্গেজি যেটা বলেছেন যে আমাদের সুপ্রিমো শেষ কথা বলে দিল্লি থেকে, দেখুন অধীর বাবু একদম নিজের জায়গায় ঠিক যে আমরা বাংলার লড়াইটা কিন্তু মমতা ব্যানার্জির সাথে, আমরা সেই জায়গাটা কিন্তু কখনোই ছেড়ে দেবো না কেউ। তো এখন আর বাকিটা ইন্ডিয়া জোট গঠবন্ধনের সবাইকে আমরা স্বাগত করছি, সবাই আসতে পারে। আমরা এটা মোদি বিরোধী জোট, মোদিকে বিরোধিতা যেই করবে, মোদির বিরোধিতা, এখন ওনাকে আগে ডিসাইড করতে হবে। ওনার পাঠান যেরকম বহরমপুরে হেরে বলছেন কি যে আমি মোদি আমাদের গর্ব, তো উনি আগে ডিসাইড করুক উনি কোন দিকে যাবেন, ইন্ডিয়া না এনডিএতে থাকবেন। তারপরে উনি তো এক একটা নর্মালি কথা বলে দিচ্ছেন আমাদের খার্গেজির সাথে, ঠিক আছে, কিন্তু আগে উনি নিজের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করুন। অধীর বাবু স্ট্যান্ড পয়েন্ট তো ক্লিয়ার যে বাংলাতে কোনো সমঝোতা নয়। বাংলাতে আপনি নিজে শুনেছেন যে খার্গেজি নিজে বলেছেন তাহলে তাহলে ইতিমধ্যেই কি বলছিলেন বলুন। না, আমি বলছিলাম যে আপনি নিজে দেখেছেন মালদাতে খার্গেজি এসে বলেছে যে মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলেছে জনতাদের, যে আপনারা কিন্তু তৃণমূলে ভোটটা
দিয়ে নিজের ভোটটা নষ্ট করবেন না, সেটা খার্গে নিজেও বলেছেন। তো এখন ইন্ডিয়া গঠবন্ধনে কি ডিসিশন নেবে সেটা নিশ্চয়ই আমাদের যে সুপ্রিমো আছে, যে প্রেসিডেন্ট। একদমই। তবে কি মনে হয় মল্লিকার্জুন কি তবে এবার দুরকম কথা বলছেন আপনাদের সর্বভারতীয় সভাপতি তিনি? পূজাদি শোনা যাচ্ছে? আহ, হ্যাঁ, পূজাদি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলছিলাম কেটে গেল। আপনাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি দুরকম কথা বললেন, কিভাবে সম্ভব, কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, আমাদের এটা রাজনৈতিক সমীকরণ, সবসময় এটার বদল হয়। বারবারই বলেছেন, অধীর বাবু বলেছেন এটা নৈতিকতার লড়াই। আর খার্গে যেটা লড়ছেন এটা মানুষের জন্য, দেশকে বাঁচানোর লড়াই। এই কংগ্রেস তো কোনো আঞ্চলিক বা গ্রামীণ দল নয় তৃণমূলের মতো, যে আমরা ছোট্ট একটা স্বার্থে, নিজের স্বার্থে বা ব্যক্তি স্বার্থে এটা যে ভাইপোকে বাঁচাতে হবে তার জন্য। আমরা কিন্তু সেটা ভাবছি না। আমাদের কেজরিওয়ালও জেলে আছে, আমাদের শিবু সোরেনও জেলে যাচ্ছেন, রাহুল গান্ধীও কেউ ঘন্টার পর ঘন্টা ইডি জেরা করছে। কিন্তু আমরা চাইছি মানুষের স্বার্থে, আমরা শুধু ভাইপোর স্বার্থ দেখছি না, আমরা মানুষের স্বার্থে একটা ডিসিশন নিশ্চয়ই নেবেন। সেই খার্গেজি যখন ডিসিশন নেবেন তখন অধীর বাবুকেও জানানো হবে। ওনারা নিশ্চয়ই মত প্রকাশ, একবারও উনি বলেননি নাম করে খার্গেজি যে অধীর বাবুকে বের করে দাও দল থেকে, অমুক তমুক, এইগুলো তো কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে সুপ্রিমো যেটা করে, এই দলের যারা কর্মীরা আছেন, আমরা যারা কার্যকর্তারা, আমরা সবাই এই কথাটা শুনি, ফলো করি। এটাই নিয়ম। আপনাদের একেবারে দলীয় অফিসের সামনে খার্গের মুখে তালি লাগানো হলো, কে লাগিয়েছে? আপনাদের দলের কার্যকর্তারা নাকি অন্য কেউ, কি বলবেন? দেখুন, সেটা ব্যক্তি কারা কি করেছেন, দল থেকে এমন কোনো নির্দেশ কাউকে দেওয়া হয়নি। বা আমরা কেউ আমাদের প্রেসিডেন্টকে অপমান করব সেরকম কোনো মানসিকতা আমাদের নেই। তো এটা যারা করেছে এটা নিম্ন মানসিকতার পরিচয় হয়তো দিয়েছে, এটা আমিও ঠিক বলতে পারবো না, কারণ এটা আমাদের দলের থেকে কিন্তু আমার মনে হয় না যে কাউকে কোনো নির্দেশ দেওয়া হয়েছে বা কিছু। তবে আপনি স্বীকার করছেন যে বিরোধীরা এই কাণ্ড ঘটায়নি? দেখুন, হতেই পারে। এখন রাজনীতি সার্বিকভাবে হচ্ছে, কে কোন দিক দিয়ে কি করছে আমরা তো জানি না। তবে হ্যাঁ, মমতা দেবী অনেক রকম চাল চালছেন। আমি একটা কথাই বলবো, বাংলার মানুষের উপর যা অত্যাচার এটা করেছেন উনি, এটা আমরা কেউ ভুলিনি আর ভুলবো না। তবে ওনাকে একটাই কথা বলবো, দেশের স্বার্থে, উনি খালি ভাইপোর স্বার্থ দেখছেন, দেশের স্বার্থে একটু বুঝে শুনে কথা বলুক। উনি ওনার ওই পাঠানকেও বলুক যে এই মোদির গর্ব, এইসব কথাগুলো না বলতে। আর অধীর বাবু আর খার্গে জি, ধন্যবাদ আপনাকে বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু একেবারে সরগরম রয়েছে বাংলার রাজনীতি। খার্গের আদেশকে ডোন্ট কেয়ার অধীরের, আজও করলেন মমতার সমালোচনা। যে ছবি আমরা, যে এক্সক্লুসিভ ছবি ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি, রীতিমতো দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খোকা বাবু বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। কড়া বার্তা মমতার সমালোচনা করলেন এবং তিনি একাধিক কথা কিন্তু আজ বলেছেন। কিন্তু সেই বিষয়ে দেখা গেছে অধীর চৌধুরী তিনি আজ যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিস্ফোরক হয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে ইতিমধ্যে যেহেতু রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে আমি কাউকে কিছু বলবো না। আমি কে কি বলেছে তাতেও আমি কিছুতেই যাচ্ছি না, মানুষের আশীর্বাদ নিয়েই আমি রাজনীতি করছি। কি বলেছিলেন অধীর চৌধুরী, শোনাচ্ছি। আমার জানি না, মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে, আমরাও দিল্লিতে ইন্ডিয়া জুড়ে বাংলায় মমতার বিরুদ্ধে। এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতি করতে পারবো না। এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে ইয়ে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জুটে আছি, বাংলায় আমি সিপিএম আর কংগ্রেস আর সিপিএম এর বিরোধিতা করি,
এই বাংলায় কংগ্রেস সিপিএম কে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জুটের সঙ্গে আছে, কথা মমতা বলছে। মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি, আমি তো একই কথা বলছি, কি বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে, একদিন নয়, বছরের পর বছর ধরে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসেবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি, সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। বলে দিচ্ছি, আপনারা শুনলেন ওনার বক্তব্য। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, ইতিমধ্যেই অধীর চৌধুরী তিনি বলছেন যে বিভিন্ন বিষয় যখন উঠে এসেছিল যে মল্লিকার্জুন খার্গেকে কেন্দ্র করে, তারপর ডোন্ট কেয়ার বিষয়কে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কথা। তো সে বিষয়ে আপনি কি বলবেন? নমস্কার আপনাদের সকলকে। অধীর চৌধুরীর বিষয় বলতে ওই যেটা মল্লিকার্জুন খার্গে সাহেব বলেছেন সেই বিষয়টা। আর এই বিষয়ে দেখুন কি বলার আছে। এই বিষয়ে তো যেটা বলার মূল কথা যে মল্লিকার্জুন খার্গে উনি মমতা ব্যানার্জির উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়েছেন। অধীর চৌধুরীকে বলেছেন যে আমি সর্বময় কর্তা, আপনি আমার কথা যদি না শোনেন আপনি বেরিয়ে যেতে পারেন। তো এর থেকে তো বড় কথা কিছু হতে পারে না। মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের যে দল, সেই দলের সর্বভারতীয় তিনি সভাপতি, আর অধীর বাবু তিনি হলেন পশ্চিমবঙ্গের সভাপতি। তো স্বভাবত সেই জায়গা থেকে বলা যায় অধীর বাবু এখন যে কথাই বলুন, তো সেই কথাটার অতটা গুরুত্বপূর্ণ থাকবে না। দেখুন, বিদ্রোহ করতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু একটা কথা এখানে বলা দরকার যে কংগ্রেসের যারা দিল্লির হাইকমান্ড যাকে বলছেন, তো সেখান থেকে তারা যেভাবে পরিচালনা করেন, সেই পরিচালনা করতে গিয়ে তারা মনে করেছেন মমতা ব্যানার্জিকে আমাদের 1 নম্বর দরকার। অধীর চৌধুরী বা কংগ্রেসের যেসব নেতারা এখানে দাঁড়িয়েছেন তারা আমাদের অতটা প্রয়োজন নেই, এই জায়গা থেকেই তিনি বলেছেন। কিন্তু একটা কথা বলার আছে, এই সিচুয়েশনটা কিন্তু একদিনে তৈরি হয়নি। অধীর বাবু আজকে যে কথাটাই বলুন, এই যে অবস্থাটা তো একদিনে তৈরি হয়নি। এই ধরুন যত এমএলএ ছিল, এমএলএ গুলোকে এক এক করে মমতা ব্যানার্জি তার দলে নিয়েছেন। বিভিন্ন পৌরসভাগুলো এক এক করে তিনি দল বদল করে লাস্ট পর্যন্ত যে ঝালদা পৌরসভা, সেটাকেও কিরকম ভাবে নিলেন পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু কেন্দ্রের ওনা তো দেখতে পাচ্ছেন না। ওনাদের আসল কথা হচ্ছে সোনিয়া গান্ধী এবং ওনার পুত্র এবং মল্লিকার্জুন খার্গে, ওনার যে দৃষ্টিভঙ্গি, তাতে মেন কথা হচ্ছে দিল্লির মসনদ দখল করা। তাতে বাংলার মানুষ থাকলো, বাঁচলো, মরলো, যার দরকার নেই। নাহলে চিন্তা করুন, একটা শিক্ষকের নিয়োগ নিয়ে যে দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, মন্ত্রী জেলে আছে। খাদ্য দুর্নীতি, মন্ত্রী জেলে আছে। তারপরে সড়কের যে দুর্নীতি আছে, ঘরের যে দুর্নীতি আছে, 100 দিনের দুর্নীতি আছে, কয়লা ঘোটালা, গরু পাচারের থেকে আরম্ভ করে পাথর বালি পাচারের থেকে আরম্ভ করে সেই ঘোটালা, তারাও পার্টির লোকেরা জেলে আছে। এটা কি সোনিয়া গান্ধী জানেন না? জেনে শুনেও তারা মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন। তার মানে কি, তারা পশ্চিমবঙ্গে থেকে এই যে কেন্দ্রের যে কংগ্রেস আছে, সেই কংগ্রেস কখনো পশ্চিমবঙ্গের কথা ভাবেনি, আগেও ভাবেনি, এখনো ভাবছেন। একটা উদাহরণ দেবো, এটা সব ক্ষেত্রে দেখেছি। আমি একটু পিছনের দিকে যদি আপনারা তাকান, এক সময় আমি যখন ছোট ছিলাম, প্রফুল্ল চন্দ্র সেন, আভা মাইতি, সমর গুহ, ডক্টর প্রতাপ চন্দ্র থেকে আরম্ভ করে ডক্টর প্রভাত পালিত থেকে আরম্ভ করে স্বরাজ বন্ধু ভট্টাচার্য থেকে, এরা জনতা পার্টি বড় বড় নেতা ছিলেন। তখন জনতা পার্টি এখানে অপোজিশন ছিল। 1978 সাল মরিচঝাপির যে একটা বিভৎস ভাবে উদ্বাস্তুরা এসেছিল এবং তাদের যেভাবে নোনা জল খাইয়ে এবং গুলি করে মেরে যেভাবে জ্যোতি বসুর সরকার তাদের উৎখাত করেছিল, ঠিক এই সিচুয়েশন ছিল সেই সময়। এখানে প্রফুল্ল সেন এবং তারা সকলে যখন আন্দোলন করছেন, উদ্বাস্তুদের উপর অত্যাচার হচ্ছে, আর ওইদিকে দিল্লিতে বসে আছেন মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, আর এখানে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। অম্লান মদনে মোরারজি দেশাই জ্যোতি বসুকে সমস্ত রকম ভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন। প্রফুল্ল সেন এবং তার জনতা পার্টি তাদের কোনো গুরুত্ব দিচ্ছেন না। উদ্বাস্তুদের উপরে এত অত্যাচার হচ্ছে, কোনো গুরুত্ব দিচ্ছেন না। এই যে সর্বভারতীয় প্রেক্ষাপটে এরকম বারবারই হচ্ছে, এখনো সেই অবস্থা থেকে কংগ্রেসের আজকে প্রয়োজন নেই। আজকে মমতা ব্যানার্জিকে তাদের প্রয়োজন আছে। সেই জন্যই তারা, কংগ্রেসের অধীর চৌধুরী কি বললেন, অন্যরা কি বললেন, এ নিয়ে সোনিয়া গান্ধী
বা ওই মল্লিকার্জুন খার্গের কোনো মাথা ব্যথা নেই। আর পশ্চিমবঙ্গের জনগণ মরলেন কি বাঁচলেন সে নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই। একদমই। কাল তো রয়েছে ভোট, অর্থাৎ পঞ্চম দফার ভোট। তাই সেক্ষেত্রে ভোটের আগেই এই প্রকার ঘটনা এই মুহূর্তে উঠে আসছে বাংলা থেকে, কি মনে হয় আগামী কালকের ভোটে যারা কংগ্রেসের কঠোর সমর্থকরা রয়েছে তারা কি ঝাঁপিয়ে পড়বে মল্লিকার্জুনের এই ঘটনার পর? না কি ঝাঁপিয়ে পড়বে, তাদের তো মনোবল ভেঙে গেল। আমি একটা উদাহরণ দিই, একটু আগেও আপনাদের চ্যানেলে বলেছি, এই যে পুরুলিয়াতে দাঁড়িয়েছেন নেপাল বাবু, লড়াকু মানুষ, এমএলএ ছিলেন, ঝালদার এমএলএ ছিলেন। আমি ব্যক্তিগতভাবে না হলেও আমি দূর থেকে তাকে জানি এবং চিনি। আমি কারণ হচ্ছে বিভিন্ন কারণে আমাকে পুরুলিয়ায় যেতে হয়। তো সেই নেপাল বাবুর কি আজকের অবস্থা হলো? কলকাতায় যিনি, পুরুলিয়ার যিনি নেপাল বাবু লোকসভা নির্বাচনে কালকের যে ভোট হবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে, তার কি অবস্থা হবে? এই কলকাতার প্রদীপ ভট্টাচার্য অধ্যাপক মানুষ, কংগ্রেসের বড় নেতা ছিলেন, এমপি ছিলেন, এই কলকাতা উত্তরে তিনি এখন নির্বাচনে কালকে তার ভোট হবে, তার কি অবস্থা হলো? তারা একবার চিন্তা করেছেন? যাতে এই যে কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছেন, সোনিয়া গান্ধী তো তার একবারে মানে মুকুট, তো তারা একবার ভেবেছেন কি? ভাববেন না, ভাবতে পারেন না। কারণ হচ্ছে এইটা কংগ্রেসের দৈন্যদশা চলছে, কংগ্রেসের মধ্যে নেতারা এটা তৈরি করেছেন। কারণ যে এই দেশে জন্মায়নি, যে দেশের সংস্কৃতি, ভাষা, দর্শন, সাহিত্য কিছু জানেন না, তাকে এনে কংগ্রেসের মাথায় বসিয়ে দিলেন। এর জন্য দায়ী অধীর চৌধুরী আছেন, প্রদীপ ভট্টাচার্য আছেন, নেপাল মাহাতো আছেন, ভারতবর্ষের অন্য অন্য প্রান্তের যেসব কংগ্রেসের আছেন তারাও আছেন। কর্তা ভজা নীতি নেতারা এতদিন চলেছেন, তার পানিশমেন্ট জনগণ ভোগ করেছে। আজকের এই নেতারা সেই পানিশমেন্টটা ভোগ করছে। একদম, ধন্যবাদ দর্শক বাবু। হ্যাঁ। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিতে আছে দেখা গেছে অধীর চৌধুরীকে, এবং দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু বাংলার রাজনীতি ইতিমধ্যেই সরগরম। আগামীকাল রয়েছে পঞ্চম দফার ভোট, এবং পঞ্চম দফার ভোটেও পশ্চিমবঙ্গের কেমন চিত্র থাকে সেটা অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরব। সে বিষয়ে পুনরায় অধীর চৌধুরী কি বলেছেন শোনাচ্ছি। ইন্ডিয়া জোটের মালিক কি খোকা বাবু নাকি? এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জোট করার মধ্যে দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে। তাই ইন্ডিয়া জোটের তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে কথা বলছে। ওকে কে পুষে বাংলায় বলুন কি পদে আছে যে তাকে তার কথাটা মান্যতা দিতে হবে। শুনলেন আপনারা ওনার বক্তব্য। অর্থাৎ অভিষেককে একেবারে তাচ্ছিন্ন করতে আজ দেখা যায়, ওনাকে ডোন্ট কেয়ার করে তিনি একের পর এক বক্তব্য রেখেছেন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আজও নাম না করে মল্লিকার্জুন খার্গেকে তিনি কটাক্ষ করেছেন, কে কি বলেছেন তিনি জানেন না, মানুষের আশীর্বাদ নিয়ে তিনি রাজনীতি করেন, এবং দেখা গেছে যে আজ অভিষেককে একেবারে তাচ্ছিন্ন তিনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তিনি বিভিন্ন বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকেও সাংবাদিক বৈঠকে কার্যত অধীর চৌধুরী তাচ্ছিল্য করলেন, এবং অধীর চৌধুরী বোঝাতে চাইলেন যে তিনি বহরমপুরের মানুষের ভোটে তিনি জয়ী হন, তিনি মানুষের মধ্যখানে থাকেন এবং মানুষের আশীর্বাদ নিয়ে তিনি ভোটে বারবার জয়ী হয়েছেন। তাই কে কি বললো, কে কি বিষয়ে বক্তব্য রাখলো, সেই বিষয় নিয়ে কার্যত তার মধ্যে কোনো হেলদল নেই। কার্যত নাম না করে আজকে ফের আরো একবার মল্লিকার্জুন খার্গেকে তিনি বুঝিয়ে দিলেন। পাশাপাশি একেবারে কোট আনকোট কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো একবার খোকা বাবু বলে সম্বোধন করলেন। অর্থাৎ যে খোকা বাবুর নাম ডাকা, যে খোকা বাবুর নিয়ে ডাকা নিয়ে এত হই হই রই রই হলো, সেই খোকা বাবু কিন্তু আজকেও তিনি এই শব্দটি কিন্তু ব্যবহার করলেন। অর্থাৎ মল্লিকার্জুন খার্গেকে একটা কথা পরিষ্কার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন অধীর চৌধুরী, আপনি দিল্লি কংগ্রেসের নেতা হতে পারেন, রাজ্যসভার একজন সাংসদ, আর আমি মানুষের ভোটে সরাসরি বহরমপুর থেকে 5 বছর জিতেছি, মানে 5 বছর বলতে 5 বছর অন্তর অন্তর 5 বার জিতেছি, জিতে আমি গেছি এবং বাংলার এখানে কংগ্রেস লড়াই করছি, তৃণমূলের সঙ্গে লড়াই করছি,
করছি, বিজেপির সঙ্গে লড়াই করছি, এই কথাটা কার্যত বোঝানোর চেষ্টা করলেন। এবং কোনো হুইপে মল্লিকার্জুন খাড়গের কথাতে যে অধীর চৌধুরী দমবার পাত্র নয়, আজকে সাংবাদিক বৈঠক করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি যতক্ষণ আছে বাংলাতে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার কর্মীরা এবং তিনি লড়াই করছেন, ঠিক সেইভাবে তিনি বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন এবং বিজেপির মধ্যে লড়াই করবেন। এখন প্রশ্ন হচ্ছে, অধীর চৌধুরীকে যদি পছন্দ না হয় এআইসিসির মল্লিকার্জুন খাড়গেদের, তাদেরও রাস্তা খোলা আছে, তারা কি করবে। কার্যত অধীর চৌধুরী আজকে সেই বার্তাই দিয়ে দিলেন মল্লিকার্জুন খাড়গের কাছে। এবং জাতীয় সংবাদ মাধ্যমগুলিতে আজকে এই খবর কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হতে শুরু করেছে যে একজন সে লোকসভার দলনেতা না একজন সর্বভারতীয় সভাপতি, কার ডেজিগনেশন দলে বড়, কার্যত তা নিয়ে কিন্তু জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে তুলকালাম। আমাদের এআইসিসি নেত্রী আমাদের সংবাদ মাধ্যমে বা চ্যানেলে কিছুক্ষণ আগে বলছিলেন যে কে করেছে সেটা কিন্তু তিনিও বুকে হাত রেখে এই ঘটনার জন্য, মল্লিকার্জুন খাড়গের ঘটনার বুকে কালি দেওয়ার জন্য তিনি বিজেপিকে বুকে হাত রেখে দোষ দিতে পারলেন না, তৃণমূলকেও দোষ দিতে পারলেন না। তিনি পূজাদি খুব ভালো মতোই জানে এই কাণ্ডটা ঘটিয়েছে কংগ্রেসের যারা নিচু তলার কর্মী, যারা তৃণমূলের বিরুদ্ধে মার খাচ্ছিলেন, যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছিলেন, অধীর চৌধুরীকে অপমান করার জন্য তারাই এই কাজটা করেছেন। সেই কথা হয়তো তিনি প্রকাশ্যে মুখে বলতে পারলেন না, কিন্তু একবারও কিন্তু বিরোধীদের দিকে মানে জোরালো ভাবে তিনি অভিযোগও তুলতে পারলেন না। এবং এই ঘটনা হয়তো তারা সমর্থন করে না, সেটা আলাদা কথা, কিন্তু এই কাজটি কিন্তু মানে কলকাতার কংগ্রেস ভবনের পাশে কোনো বিরোধী দলের কর্মী সমর্থকরা করতে যায়নি, করেছে তার দলের কর্মী সমর্থকরাই। এবং আগামীকাল পঞ্চম দফা ভোটের আগে এই যে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতির লড়াই সঙ্গে দিল্লির যে লড়াই, সেই লড়াইতে কার্যত নিচুতলার কর্মীরা এখন হতাশ। নিচুতলার কর্মীদের যে মনোবল, সেই মনোবল কার্যত ধাক্কা খেলো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বাংলা থেকে খবর উঠে আসছে যে মল্লিকার্জুন খাড়গেকে কালিমালিপ্ত করা হয়েছে, যদিও ইতিমধ্যেই দুধ দিয়ে তা শুদ্ধিকরণও করা হয়ে গেছে। একের পর এক আপডেট কিন্তু বাংলা থেকে উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।